বাজারে ভোজ্য তেলের দাম নিয়ে অস্থিরতা কমেনি। পাম অয়েলের দাম কমলেও নাগালের বাইরে সয়াবিন তেলের দাম। তাই পাম অয়েলের দাম কমানোর সুফল পাচ্ছে না ভোক্তারা। আমদানিকারকদের দাবি, বিশ্ববাজারে দাম বেশি থাকায় দেশে সয়াবিন তেলের দাম কমছে না। বাজারে অনেকদিন ধরে চড়া ভোজ্য তেলের দাম। বিশ্ববাজারে দাম কমায় মঙ্গলবার পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করে সরকার। পাম অয়েলের বড় অংশই ব্যবহার হয় হোটেল রেস্তোরাঁয়। তবে তেলের দাম কমলেও কমেনি হোটেলে খাবারের দাম। পাম অয়েলের দাম কমানোর প্রভাব পড়েনি সয়াবিন তেলের দামে। ১৫ এপ্রিল বোতলজাত সয়াবিন ১৮৯ টাকা আর খোলা সয়াবিনের দাম ১৬৯ টাকা লিটার নির্ধারণ করে ব্যবসায়ীরা। এরপর কয়েক দফা বৈঠকেও দাম কমাতে পারেনি মন্ত্রণালয়। টিসিবির হিসাবে এক বছরে সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ১৩%। বোতল যদি বলছেন ওইটার দাম বাড়ে না, ওটা এখনো ঠিক আছে, ওটার দাম বাড়ে না। হ্যাঁ, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে গেছে। এখন তেলের দামটাও কমানোর দরকার। যদি তেলের দামটা কমে তাহলে সাধারণ মানুষের আয়ত্তের ভিতরে পড়বে আর কি। আমদানিকারকদের দাবি, বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম টন প্রতি $১২০০। আপাতত দেশে সয়াবিনের দাম কমার সম্ভাবনা নেই। বাজারের সাথে দেশের বাজারের মূল্য সামঞ্জস্য রেখে এটা করা হয় কি, যে আসলে আন্তর্জাতিক বাজার বলতে আজকের আন্তর্জাতিক বাজার বিবেচনা করা হচ্ছে না। আজকে বাজারে যে মালটা আসছে সেটা কি দামে কিনা ছিল সেইটার হিসাব করে আমরা কষ্ট করি। আজকে বেড়ে গেছে, আজকে বাজারে সমন্বয় হচ্ছে, বিষয় এরকম না। অস্থির নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বস্তি দিতে কার্যকর পদক্ষেপের তাগিদ ক্যাবের। সয়াবিনের নামে পাম অয়েল খাওয়ানো হচ্ছে কিনা, অথবা এই যে পাম অয়েলের দিয়ে যে সমস্ত পণ্যগুলো উৎপাদন করা হয়, হোটেল রেস্তোরাঁ বেকারি আইটেম, সেই জায়গাগুলিতে দাম কমানো হচ্ছে কিনা, দামে কোনো ইতিবাচক পরিবর্তন আসতেছে কিনা, এই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। সয়াবিন ও পাম মিলিয়ে বছরে ভোজ্য তেলের চাহিদা ২০ লাখ টনের বেশি, যার বেশিরভাগই আমদানি করে হাতে গোনা মাত্র ৫ থেকে ৬টি কোম্পানি। মূলত তারাই নিয়ন্ত্রণ করে তেলের বাজার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ক্যাবের সিনিয়র সহসভাপতি এস.এম. নাজের হোসেন। জনাব নাজের হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে যদি জানতে চাই যে পাম অয়েলের দাম কমালেও সয়াবিন তেল এবং রেস্তোরাঁয় খাবারের দামে কোনো প্রভাব পড়েনি, কি ধরনের ব্যবস্থা আসলে নেওয়া উচিত বলে মনে করেন? আসলে এই যে ধরেন পাম অয়েলের দাম ১৯ টাকা লিটারে কমানো হয়েছে, আমরা এটাকে অবশ্যই একটা ভালো দিক মনে করি। তবে আপনি যেটা প্রশ্ন করছেন, আসলে এই পাম অয়েল দিয়ে যে সমস্ত খাবারগুলি তৈরি হয়, বিশেষ করে রেস্তোরাঁ এবং বেকারি আইটেমে যে যে পণ্যগুলি হয়, এগুলোর তো আসলে কোনো ধরনের দাম কমে নাই। তাহলে আপনি পার লিটার ১৯ টাকা কমালেন, আমরা কিন্তু সেখান থেকে কোনো সুবিধা পেলাম না। তো এই যে ধরেন কমানোর যে সুফলটি, এটা তার খারাপ আছে, এটা হয়তো আবার আরেক ধরনের ব্যবসায়ীরা পেয়ে যাচ্ছে। আরেকটা যেটা হলো আশঙ্কার যে বিষয়টি আছে, সেটা হলো যে আমরা এটা আগেও দেখেছি, সোয়াবিন তেলের নামে পাম তেল খাওয়ানোর যে ধরনের একটি প্রক্রিয়া আগে ছিল, এটা কিন্তু এটাকে আরো উৎসাহিত করবে কিনা, এই বিষয়টা এখন কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে। তো সেই জন্য সরকারকে যখন এই ধরনের দাম কমানোর চিন্তা করবে, তখন অবশ্যই আমাদেরকে এই এই পারিপার্শ্বিক বিষয়গুলি কিন্তু চিন্তা করা উচিত। তা না হলে এই সুফলটা কিন্তু অন্য এক ব্যবসায়ী এখানে নিয়ে যাবে, একটা ম্যানিপুলেট হবে। সরকার ধরেন যে কমানোর যে ব্যবস্থাটি করলো, সেটার থেকে আমরা বিশ্বাস করি যে এখান থেকে অবশ্যই জনগণের সুবিধাটি পাওয়া উচিত। আপনি পাম তেলের দাম কমালেন, তো সয়াবিন তেলের দাম কমালেন না। আসলে দুইটারই উৎস তো একই জায়গা থেকে আসে। তো একই জায়গা থেকে যেহেতু আসে, সেই জায়গাতে যদি পাম তেলের দাম যেভাবে যেই অ্যানালাইসিসে কমছে, ঠিক একইভাবে সয়াবিন তেলের দামও কিন্তু কমার কথা। যদিও ধরেন আরেকটি আমদানিকারক বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে আমদানিকারক এবং বড় বড় কোম্পানির হাতে তেলের বাজার পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, যার কারণে বাজারে প্রতিযোগিতা কম। এটি থেকে আসলে উত্তরণে কি করা উচিত? না, এটার জন্য যেটা আমরা বারবার বলে আসছি, সেটা হলো যে এই যে পাম সয়াবিন তেলের বাজারে যে প্রতিযোগিতা নাই, দুই একজন ব্যবসায়ীর হাতে এটা পুরোটাই নিয়ন্ত্রণে আছে, এটা আসলে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা। আপনি জানেন যে আমাদের একটা প্রতিযোগিতা কমিশনও আছে, যেটার কাজে ছিল এটা প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা। কেউ ম্যানিপুলেট করতেছে কিনা, যোগসাজশ করতেছে কিনা, অথবা কেউ সিন্ডিকেট করতেছে কিনা, এই বিষয়গুলো দেখা। যদিও তাদের তৎপরতা সেরকম নাই, কিন্তু এই যে ধরেন এখন তিনজন আমদানিকারক, বড় আমদানিকারক আছে। তো এই যে
এটা তিনজনের হাতে না রেখে এটাকে আরো এক্সপানশন করা, যদি ছোট কেউ আমদানি করছে তাদেরকে সুযোগ করে দেওয়া, অনেক সময় কয়েকজন মিলে একসাথে করে আমদানি করার সুযোগটা পরিবেশ করে দেওয়া, এটাকে ফেসিলিটেট করে। এটা মিনিস্ট্রি অফ কমার্স যদি এই জায়গাতে ছোট ব্যবসায়ীদেরকে একত্রিত করে যদি বাল্ক অ্যামাউন্টে আমদানি করার সুযোগগুলো করে দিতে পারে, তাহলে দুই একজনের হাতে যে আমরা জিম্মি হয়ে আছি সেই জায়গা থেকে মুক্তি দশা থেকে এই জায়গা থেকে আমরা মুক্তি পাবো। তো এখন ধরেন আরেকটি বিষয় একটু জানতে চাই যে গত এক বছরে সয়াবিন তেল প্রায় 13% মূল্যবৃদ্ধি হয়েছে। এরকম অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে আসলে কি ধরনের পদক্ষেপ সরকার পক্ষ থেকে নেওয়া যেতে পারে? আপনার কি পরামর্শ? এটার পরামর্শ হলো যে আমরা যেটা মানে মানে মনে করি সেখানে হলো যে আসলে এই যে ধরেন ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইসটা কিরকম, এখন আমাদের আমদানিকারকরা বলতেছে ইন্টারন্যাশনাল মার্কেটে এখন $1200 মানে সয়াবিন তেলের দাম পড়ছে, কিন্তু তার আগেও তো $1000 নিচে চলে আসছিল ওই সময়টাতে। তো যেই সময়টাতে দাম কমছে সেই সময়টার বিষয়গুলো অ্যানালাইসিস আনা, তারা যখন ট্যারিফ কমিশনের যে তথ্যগুলো দেয় সেখানে তারা তাদের মতো করে ওই তথ্যগুলো দিয়ে থাকেন। আসলে ইন্ডিয়ান অ্যাভারেজ তথ্য দেওয়ার কথা, তারা যখন দাম বাড়ে সে দামের বাড়ার তথ্যটা দেয়, দাম যখন কমে তখন কিন্তু তারা তথ্যগুলো হাইড করে। তো এই যে ধরেন মানে প্রকৃত যে কস্টিং সেটাকে আসলে নিয়ে আসা, এটাকে ধরেন শুধুমাত্র ব্যবসায়ীদের উপর ডিপেন্ডেন্ট না হয়ে সরকার অন্য সোর্সগুলোর থেকেও কিন্তু নিতে পারে, তৃতীয় পক্ষ থেকে তথ্যগুলো নিয়ে যাচাই করতে পারে। এখন ধরেন আমাদের ট্যারিফ কমিশনের যে পর্যালোচনাগুলো হয়, অ্যানালাইসিসগুলো হয়, এখানে শুধুমাত্র যারা আমদানিকারক তাদের প্রতিনিধি তারা যে তথ্য দেয় এগুলো অ্যানালাইসিস হয়। ট্যারিফ কমিশন আলাদাভাবে কোনো তথ্যগুলো অ্যানালাইসিস করে না। আমাদের বক্তব্য হলো যে এখানে ইন্ডিপেন্ডেন্টলি তারা নিজেরও তথ্য কালেক্ট করতে পারে, তৃতীয় কোনো পক্ষ দিয়ে তথ্যগুলো আনতে পারে এবং ব্যবসায়ীদের তথ্যগুলো যে নিতে পারে। পরামর্শগুলো দিলেন নিশ্চয়ই সরকার সেদিকে নজর দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এলডিসি উত্তরণের সিদ্ধান্ত আত্মঘাতী বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা। নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এমন পদক্ষেপ দেশের জন্য বড় ঝুঁকি ডেকে আনবে। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 100-র বেশি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে রাজধানীতে বসেছে কাপড়, সুতা ও গার্মেন্টস শিল্পের বিভিন্ন পণ্যের প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএমই এর সভাপতি সহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতারা। আলোচনায় উঠে আসে মার্কিন শুল্ক ও এলডিসি উত্তরণের মতো ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো। এ সময় বিকেএমই এর সভাপতি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ব্যবসায়ীদের নেই। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো রোডম্যাপও তৈরি করা হয়নি। এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার মতো কোনো রকমের পরিস্থিতি পরিবেশ আমাদের নেই। তো আমি বলি যে আমরা আত্মহত্যা করতে প্রস্তুতি নিচ্ছি। এদিকে এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে এটি ব্যবসার জন্য টাইম বোমা হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা। এলডিসি গ্র্যাজুয়েশন আমরা এখন উত্তীর্ণ হতে পারবো না, হলে আমাদের এই সেক্টর আপনারা যখনই যত উদ্বিগ্ন ছিলাম আপনারা ট্যারিফ নিয়ে, ট্যারিফের থেকে বড় বোমা কিন্তু আমাদের সামনে আছে। ভুল তথ্য উপাত্তের ভিত্তিতে এলডিসি উত্তরণের সিদ্ধান্ত নেয় বিগত সরকার। তাই এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে দ্রুত আলোচনার আহ্বান জানান বিকেএমই এর সভাপতি। আমরা যাব, সেই রোডম্যাপটা কোথায়? এখন পর্যন্ত কিন্তু সরকার কোনো রোডম্যাপ তৈরি করেননি এবং আমাদের সাথে বসেননি কি হবে এলডিসি গ্র্যাজুয়েশন হলে পরে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে 4 দিনের ফেব্রিক অ্যান্ড অ্যাক্সেসরিজ প্রদর্শনী শেষ হবে 17 আগস্ট। সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই আয়োজন শুধু ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নর, সাবেক 4 ডেপুটি গভর্নর ও বিএফআইইউ এর সাবেক 2 প্রধানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। সম্প্রতি দেশের ব্যাংকগুলোকে এই সংক্রান্ত চিঠি দেয় সংস্থাটি। সাবেক 3 গভর্নর হচ্ছেন আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। এছাড়া সাবেক 4 ডেপুটি গভর্নর হলেন এসকে সুর চৌধুরী, এসএম মনিরুজ্জামান, কাজী সাইদুর রহমান ও আবু ফরা মোহাম্মদ নাসের। বিএফআইইউ এর সাবেক 2 প্রধান হলেন আবু হেনা মোহাম্মদ রাজি হাসান এবং মাসুদ বিশ্বাস। দু 2023-24 অর্থ বছরের 15,494টি আয়কর রিটার্নের ফাইল নিরীক্ষা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তথ্য গোপন প্রমাণিত হলে এসব করদাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। লটারির ভিত্তিতে এসব করদাতার আয়কর রিটার্ন ফাইল বেছে নেওয়া হয়েছে। বুধবার 375 পৃষ্ঠার ইনকাম ট্যাক্স অডিট লিস্ট অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24 প্রকাশ করে এনবিআর। তালিকায় নির্বাচিত সকল ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর টিআইএন নম্বর উল্লেখ রয়েছে। করদাতা ও কোম্পানি করদাতার আয়কর রিটার্ন থেকে এসব আয়কর রিটার্ন ফাইল ব্যক্তি বেছে নেওয়া হয়েছে।
2025-26 কর বছরে প্রথম 10 দিনে 96,945 জন করদাতা ই রিটার্ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গত বছরের একই সময়ের তুলনায় দৈনিক অনলাইন রিটার্ন গড়ে বেড়েছে প্রায় 5 গুণ। এদিকে সম্প্রতি ব্যক্তি করদাতার জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর। এছাড়া ব্যাংক ট্রান্সফার, কার্ড বা মোবাইলে ঘরে বসেই কর পরিশোধ ও রিটার্ন দাখিল করা যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত জটিলতায় যথাযথ নিয়ম মেনে আগামী 31 অক্টোবর পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কর্মচারী হজ এজেন্সিগুলোর সঙ্গে আর্থিক লেনদেনে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন। সকালে বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলা উদ্বোধন অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন বলেন, হজ যাত্রীদের বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে। 2026 সাল থেকে সরকার কঠোরভাবে মনিটরিং করবে। গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেওয়া হবে না বলেও তিনি জানান। এছাড়া নিষ্ক্রিয় হজ এজেন্সিগুলোকে বাদ দেওয়ারও সিদ্ধান্ত আসছে বলেও জানান উপদেষ্টা। এদিকে 3 দিনের হজ ও ওমরা মেলা চলবে শনিবার পর্যন্ত। আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বিভিন্ন এজেন্সিস তারা নিজেদের প্যাকেজ নিয়ে সুযোগ সুবিধা নিয়ে স্টল খুলেছেন এবং যারা হজ এবং ওমরা যাত্রী তারা বাছাই করে নিতে পারবেন তাদের পছন্দের প্যাকেজ। বকেয়া বেতনের দাবিতে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ করেছে নাসা গ্রুপের 2 কারখানার শ্রমিকরা। সকালে আশুলিয়া নিশ্চিন্তপুরে কয়েক ঘন্টা বিক্ষোভ করেন নাসা সুপার কমপ্লেক্স ও নাসা বেসিক কমপ্লেক্সের শ্রমিকরা। পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, সকালে নাসা গ্রুপের 2টি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করেন। এ সময় কারখানা কর্তৃপক্ষ আগামী 19 আগস্ট বেতন পরিশোধের কথা জানালে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় বিক্ষোভ শুরু করেন তারা। পরে নিরাপত্তার স্বার্থে আশপাশের অন্তত 10টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে। ফলে টানা 7 কার্যদিবস পর ইতিবাচক অবস্থায় শেয়ার বাজার। এ সময় শেয়ার দর বেড়েছে 168টি কোম্পানির। তবে আগের দিনের চেয়ে 1 কোটি টাকার বেশি কমেছে লেনদেন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 47 পয়েন্ট বেশি। টানা 7 কার্যদিবস পতনের পর বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। এতে দিনের শুরু থেকেই সূচকের ঊর্ধ্বমুখী অবস্থান। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 35.91 পয়েন্ট, অবস্থান 5350-এ। সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। আগের দিনের চেয়ে 1 কোটি 86 লাখ টাকা কমে আজ লেনদেন হয়েছে 703 কোটি 2 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 399টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 168টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 154টির, অপরিবর্তিত রয়েছে 77টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়ন ইনফিউশন, দ্বিতীয় সিটি ব্যাংক, তৃতীয় অবস্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে স্ট্যান্ডার্ড সিরামিক, হাওয়েল টেক্সটাইল দ্বিতীয়, তৃতীয় অবস্থানে ওয়াটা কেমিক্যাল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 47.27 পয়েন্ট কমে অবস্থান করছে 14,972 পয়েন্টে। লেনদেন 4 কোটি 61 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।